আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আপনাদের সামনে আমি হাজির হয়েছি আইএলটিএসের কেমব্রিজের যে কোয়েশ্চেন পেপার, এটার রাইটিং মডিউলের টাস্ক 2 এর একটা কোয়েশ্চেন এবং তার সলিউশন নিয়ে। আপনারা স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন, এটা আমাদের কেমব্রিজের কোয়েশ্চেন পেপারের 13 নম্বর বইটাতে ঠিক যেভাবে আছে, ঠিক ওই একই কোয়েশ্চেন। প্রশ্নটা হচ্ছে যে some people say history is one of the most important school subjects. Other people think that in today's world, subjects like science and technology are more important than history. Discuss both of these views and give your own opinion. আচ্ছা, তারপরে কি বলতেছে, give reasons for your answer and include any relevant examples from your own knowledge or experience. Write at least 250 words. আচ্ছা, তো কোশ্চেনে বলতেছে যে কিছু লোক বলে যে হিস্ট্রি হচ্ছে স্কুলে আপনার যত রকম সাবজেক্ট শেখানো হয় তার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ। তারপরে বলতেছে যে আদার পিপল থিঙ্ক দ্যাট ইন টুডেজ ওয়ার্ল্ড সাবজেক্টস লাইক সায়েন্স অ্যান্ড টেকনোলজি আর মোর ইম্পর্টেন্ট দেন হিস্ট্রি। যে অনেকে মনে করে যে আজকের দুনিয়ায় ইন টুডেজ ওয়ার্ল্ড সাবজেক্টস লাইক সায়েন্স অ্যান্ড টেকনোলজি, অর্থাৎ আপনার সায়েন্স এবং টেকনোলজির মতো সাবজেক্টগুলো আর মোর ইম্পর্টেন্ট দেন হিস্ট্রি, যে ইতিহাসের চেয়ে এগুলো শেখা বেশি গুরুত্বপূর্ণ। ডিসকাস বোথ অফ দিস ভিউজ অ্যান্ড গিভ ইউর ওন অপিনিয়ন। আপনি হচ্ছে অ্যান্সারের মধ্যে আপনাকে যেটা করতে হবে, আপনি এই দুইটা মতবাদেরই পর্যালোচনা দিবেন এবং তারপরে আপনার নিজের মতামত ব্যক্ত করবেন। give reasons for your answer and include any relevant examples. যে আপনি আপনার মতামত যেটাই বলেন না কেন সেটার পক্ষে আপনাকে যুক্তি দিতে হবে। give reasons for your answer and include any relevant examples from your own knowledge or experience. এবং আপনার নিজের জানাশোনা থেকে বা আপনার অভিজ্ঞতা থেকে যদি কোনো উদাহরণ আপনি দিতে পারেন তাহলে সেটাও বলেন। রাইট অ্যাট লিস্ট 250 ওয়ার্ডস, যে আপনাকে কমপক্ষে 250 ওয়ার্ড লিখতে হবে এবং এর জন্য আপনি সময় পাবেন 40 মিনিট। আচ্ছা, তো এর নিচে যেটা আছে এটা হচ্ছে একটা খুবই ভালো স্কোর পাওয়ার মতো একটা অ্যান্সার। তো আমরা এটা স্টাডি করব এবং চেষ্টা করব যে আমাদের লেখাও যাতে এরকম হয়। আসুন শুরু করি। অ্যান্সার কী বলছে? In the realm of education, the debate over the importance of various subjects is ongoing. আচ্ছা, in the realm of education মানে হচ্ছে শিক্ষার রাজ্যে, শিক্ষার জগতে। realm মানে হচ্ছে রাজ্য বা জগৎ। in the realm of education, the debate over the importance of various subjects is ongoing. যে এই যে বিভিন্ন সাবজেক্টস আছে, ভ্যারিয়াস সাবজেক্টস, তো এর মধ্যে কোনটা বেশি গুরুত্বপূর্ণ এটা নিয়ে আলোচনা, সমালোচনা, বিতর্ক এগুলো হচ্ছে চলমান, অনগোয়িং, চলমান। আর ডিবেট মানে এখানে বিতর্ক। দ্য ডিবেট ওভার দ্য ইম্পর্টেন্স অফ ভ্যারিয়াস সাবজেক্টস ইজ অনগোয়িং. সাম আর্গিউ দ্যাট হিস্ট্রি ইজ ওয়ান অফ দ্য মোস্ট ক্রিটিক্যাল সাবজেক্টস. কেউ বলে যে ইতিহাস হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ সাবজেক্ট। ক্রিটিক্যাল মানে আমরা জানি অতি গুরুত্বপূর্ণ। While others contend that in the modern world, science and technology are far more significant. While others contend, আচ্ছা, while মানে এখানে হচ্ছে যেখানে, others অন্যরা, কন্টেন্ট মানে আসলে প্রতিদ্বন্দ্বিতা করা। এখানে এটার অর্থ এরকম হয়েছে যে তারা পাল্টা যুক্তি দেয়। দ্যাট ইন দ্য মডার্ন ওয়ার্ল্ড, তারা যুক্তি দেয় যে আধুনিক দুনিয়াতে, এখনকার জামানায় সায়েন্স অ্যান্ড টেকনোলজি আর ফার মোর সিগনিফিকেন্ট, যে সায়েন্স এবং প্রযুক্তি এই সাবজেক্টগুলো আরও অনেক বেশি গুরুত্বপূর্ণ। বোথ ভিউ পয়েন্টস ক্যারি মেরিট অ্যান্ড ডিজার্ভ কেয়ারফুল কনসিডারেশন। মিস্টেক। আচ্ছা, বোথ মানে আমরা জানি উভয়, ভিউ পয়েন্ট দৃষ্টিকোণ, ক্যারি মেরিট এখানে এই কথাটার অর্থ দাঁড়াইছে হচ্ছে যে দুইটা দৃষ্টিকোণই হচ্ছে, কীভাবে বলবো, আসলে দুইটা দৃষ্টিকোণই ভ্যালিড অ্যান্ড ডিজার্ভ কেয়ারফুল কনসিডারেশন, যে এই দুইটা দৃষ্টিকোণই আসলে সূক্ষ্মভাবে পর্যালোচনার দাবি রাখে। ডিজার্ভ
আসলে পাওনা, তারা পাওয়ার উপযুক্ত। কেয়ারফুল কনসিডারেশন, এটা হচ্ছে ওই যে বললাম পর্যালোচনা। আচ্ছা, এখন এই প্রথম প্যারাগ্রাফটাতে আসলে কি হয়েছে একটু খেয়াল করি। প্রশ্নে যা বলছিল ঘুরে ফিরে ওই একই কথা আসলে প্যারাফ্রেজ করা হয়েছে এখানে। প্যারাফ্রেজ মানে আমরা জানি যে একই কথাকে একটু চেঞ্জ করে হচ্ছে বলা, একটু সিনোনিম ইউজ করে, একটু সেন্টেন্সগুলো 19-20 করে একই কথা ঘুরায় বলা। আপনাদের আইএলসের পড়ার মধ্যে প্যারাফ্রেজিংটা খুব বেশি আসবে, রাইটিংয়ের মধ্যে তো লাগবেই। রিডিং মডিউলে দেখবেন যে কোয়েশ্চেনে বলছে এক কথা আর প্যাসেজের ভিতরে আছে আরেক কথা। দুইটা কখনোই হুবহু সেম হবে না, আপনার পড়ে বুঝতে পারতে হবে যে আসলে এখানে একই জিনিস বলতেছে। তো এখানে কি হয়েছে দেখেন, কি বলছিল, সাম পিপল সে হিস্ট্রি ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট স্কুল সাবজেক্টস। আর তারপরে বলছে আদার পিপল থিঙ্ক দ্যাট in today's world subjects like science and technology are more important than history. আচ্ছা, আর এখানে বলতেছে in the realm of education the debate over the importance of various subjects is ongoing। অর্থাৎ এখানেও বলতেছে যে শিক্ষার জগতে কোনটা যে বেশি গুরুত্বপূর্ণ এটা নিয়ে বিবাদ চলমান। Some argue that history is one of the most critical subjects। আর এখানে আপনি এই কথাটা দেখেন, সাম আর্গিউ দ্যাট হিস্ট্রি ইজ ওয়ান অফ দ্য মোস্ট ক্রিটিক্যাল সাবজেক্ট, আর এখানে দেখেন কি বলছে, সাম পিপল সে হিস্ট্রি ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট স্কুল সাবজেক্টস। কথা কিন্তু একই, শব্দগুলা একটু 19-20 করে দিচ্ছে যাতে একেবারে কপি পেস্ট না হয়ে যায়। তারপরে কি বলছে দেখেন, while others contend that in the modern world science and technology are far more significant। আর এখানে কি বলছে, other people think that in today's world subjects like science and technology are more important than history। কথাগুলা প্রায় হুবহু সেম, কিন্তু শব্দগুলা একটু সামান্য চেঞ্জ করে দেওয়া। তো আপনার রাইটিং টাস্ক 2 এর প্রথম যে প্যারাগ্রাফ, সেখানে আসলে এই কাজটাই করতে হয়। কোশ্চেনে যা বলছে সেইটাকে প্যারাফ্রেজ করে একটা প্যারাগ্রাফ লিখতে হয় আপনার এসের ইন্ট্রোডাকশন হিসাবে, ঠিক আছে? আচ্ছা, চলেন দেখি সামনে কী লিখছে। On the one hand, proponents of history believe that it offers valuable lessons for society। আচ্ছা, on the one hand একদিকে proponents of history, আচ্ছা প্রোপোনেন্টস মানে কি স্যার? প্রোপোনেন্টস শব্দটা আসছে আসলে প্রোপাগেশন থেকে, হ্যাঁ, মানে কোনো কিছু প্রচার করা। সো প্রোপোনেন্ট হচ্ছে প্রচারকারী। তাহলে প্রোপোনেন্টস অফ হিস্ট্রি এখানে হচ্ছে আপনার যে যারা আসলে হিস্ট্রির পক্ষাবলম্বন করে, যারা হিস্ট্রির পক্ষ নেয়, প্রোপোনেন্টস অফ হিস্ট্রি বিলিভ দ্যাট ইট অফার্স ভ্যালুয়েবল লেসন্স ফর সোসাইটি। আচ্ছা, তারা বিশ্বাস করে যে দ্যাট ইট অফার্স ভ্যালুয়েবল লেসন্স ফর সোসাইটি, যে এটা সমাজকে গুরুত্বপূর্ণ কিছু শিক্ষা দেয়। আচ্ছা, history allows students to understand the origins of their culture, political systems and societal norms। আচ্ছা, ইতিহাস শিক্ষার্থীদেরকে বুঝতে সাহায্য করে, allow students to understand the origins of their culture, যে তাদের সংস্কৃতি কোথা থেকে আসলো, পলিটিক্যাল সিস্টেমস, তাদের রাজনৈতিক ব্যবস্থা এটা কোত্থেকে আসলো, অ্যান্ড সোসাইটাল নর্মস, এবং তাদের সমাজে যে রীতিনীতি প্রচলিত আছে এগুলারই বা উৎস কী। আচ্ছা, it provides context for current global events and fosters a sense of identity and continuity। আচ্ছা, it provides context for current global events, অর্থাৎ আমাদের চারপাশের পৃথিবীতে আমরা যা হতে দেখি, যা কিছু ঘটতে দেখি, এটার কনটেক্সট দেয় আমাদেরকে, অর্থাৎ এর পিছনের ঘটনা কী ছিল এটা বুঝতে সাহায্য করে। যেমন কথার কথা, আজকের পৃথিবীতে আমরা দেখি যে ইসরায়েল ফিলিস্তিনে যুদ্ধ হচ্ছে। তো এই যুদ্ধের শুরু কিভাবে হইল? ইসরায়েল যেভাবে নিজেকে নির্দোষ দাবি করে, তো আসলেই কি তারা দোষী কি নির্দোষ সেটা আমরা ইতিহাস ঘাটলে হচ্ছে দেখতে পাই যে এখানে আসলে ফিলিস্তিনিরা বসবাস করত, রাতারাতি তাদের জায়গা জমি বসত ভিটা সব কিছু ইসরায়েলের জন্য লিখে দেওয়া হলো। তো এইভাবে হচ্ছে এখন তারা নিজেদের দেশকে দখলদার মুক্ত করার জন্য যুদ্ধ করতেছে। সো কনটেক্সট এটা কিন্তু ইতিহাস পড়লে হচ্ছে জানা যায়।
আচ্ছা, প্রেক্ষাপট কোনো কিছু, তাহলে it provides context for current global events and fosters a sense of identity and continuity. আচ্ছা, ফস্টার মানে হচ্ছে লালন পালন করা, আক্ষরিক অর্থ, লিটারেলি এটার মিনিং হচ্ছে লালন পালন করা। আ সেন্স অফ আইডেন্টিটি, যে আপনার একটা পরিচয়, আপনি কে, আপনি কোন জাতির অংশ। তারপরে কন্টিনিউইটি মানে হচ্ছে ধারাবাহিকতা, আপনি কোথা থেকে আসলেন। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে ফস্টার শব্দটা কেন দিল? এটা তো গিভস দিলেও পারতো, যে ইট প্রোভাইডস কনটেক্সট ফর কারেন্ট গ্লোবাল ইভেন্টস অ্যান্ড গিভস আ সেন্স অফ আইডেন্টিটি অ্যান্ড কন্টিনিউইটি। অর্থ তো ঘুরে ফিরে একই দাঁড়ায়। তো এখানে ফস্টার শব্দটা উল্লেখ করার কারণ হচ্ছে যে এটা একটু একটা আনকমন শব্দ, একটু অ্যাডভান্সড শব্দ। এটা যদি আপনি ব্যবহার করতে পারেন তাহলে এক্সামিনার এক্সামিনার পছন্দ করবে বিষয়টা। আচ্ছা, আসলে আমরা জানি যে আইএলসের যে জিনিসগুলোর উপর মার্কিং হয়, যেমন হচ্ছে লেক্সিক্যাল রিসোর্স, গ্রামাটিক্যাল অ্যাকুরেসি, এই ধরনের যে ব্যাপারগুলো, তো তার মধ্যে এটা পড়ে যে আপনি কিছু অ্যাডভান্স শব্দ ব্যবহার করবেন। সো এই ফস্টার্স শব্দটা আসলে ওই দাবি পূরণ করছে। ফস্টার্স অর্থ এমনিতে লালন পালন করা, তো এখানে সেন্টেন্সটাতে অর্থটা দাঁড়াইছে যে ইট প্রোভাইডস কনটেক্সট ফর কারেন্ট গ্লোবাল ইভেন্টস অ্যান্ড ফস্টার্স এ সেন্স অফ আইডেন্টিটি অ্যান্ড কন্টিনিউইটি। মানে দাঁড়ায় হচ্ছে যে এটা মানুষের ভিতরে এক ধরনের আত্মপরিচয় লালন পালন করে। হ্যাঁ, ফার্দার মোর, এছাড়াও হিস্ট্রি টিচার্স ক্রিটিক্যাল থিঙ্কিং, যে হিস্ট্রি, ইতিহাস মানুষকে যুক্তি দিয়ে ভাবতে শেখায়। এনকারেজিং লার্নার্স টু অ্যানালাইজ কমপ্লেক্স ইস্যুস ফ্রম মাল্টিপল পার্সপেক্টিভস। আচ্ছা, যে এবং এটা হচ্ছে শিক্ষার্থীদেরকে উৎসাহ দেয়, এনকারেজ করে, লার্নার মানে শিক্ষার্থী, টু অ্যানালাইজ কমপ্লেক্স ইস্যুস ফ্রম মাল্টিপল পার্সপেক্টিভস, যে এটা হচ্ছে শিক্ষার্থীদেরকে উৎসাহ দেয় যে তারা যেন জটিল যে সামাজিক ইস্যুগুলা, শুধু সামাজিক হতে হবে এরকম কোনো কথা না, যে কোনো জটিল ইস্যু তারা যেন বিভিন্ন দৃষ্টিকোণ থেকে বিবেচনা করে। যেমন আমি আমার ক্লাসে একটা উদাহরণ দিয়েছিলাম যে আমরা জানি যে আমাদের দেশে পার্বত্য চট্টগ্রামে কিছু বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী আছে। এখন তাদের দাবি হচ্ছে যে বাংলাদেশ সরকার তাদেরকে কোনো সুযোগ সুবিধা দেয় না, হাসপাতাল, স্কুল, রাস্তাঘাট এগুলো কিছুই দেয় না, তাহলে তারা কেন এই সরকারের আনুগত্য করবে, তারা বিচ্ছিন্ন হয়ে যেতে চায়। আবার এটা যেমন তাদের দিক, আবার আমাদের মানে বাংলাদেশিদের কাছ থেকে আসলে বিষয়টা এরকম যে তাদের দাবি দেওয়া থাকতে পারে, কিন্তু সেটার জন্য তারা সন্ত্রাসবাদ কেন করবে। তো এগুলো কিন্তু মানে ইতিহাসের অংশ, যে পিছনের ঘটনাটা কী আসলে। তো এখানে বলতেছে কি, ফার্দার মোর হিস্ট্রি টিচার্স ক্রিটিক্যাল থিঙ্কিং, এনকারেজিং লার্নার্স টু অ্যানালাইজ কমপ্লেক্স ইস্যুস ফ্রম মাল্টিপল পার্সপেক্টিভস। একাধিক দৃষ্টিকোণ থেকে একটা জটিল বিষয়কে দেখতে, বিবেচনা করতে ইতিহাস কিন্তু মানুষকে উৎসাহ দেয়। আচ্ছা, ফর এক্সাম্পল For example, studying the causes and consequences of major conflicts like World War II helps students grasp the significance of diplomacy, cooperation, and the dangers of unchecked power. আচ্ছা, লম্বা সেন্টেন্স, আমরা এটাকে পিস করে এটা দেখব। আচ্ছা, রেকর্ড কি এখনও হচ্ছে? একটু দেখি তো। হ্যাঁ, রেকর্ড হচ্ছে। আচ্ছা, ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ, studying the causes and consequences of major conflicts. আচ্ছা স্যার, কজ মানে তো আমরা জানি কারণ, আর কনসিকুয়েন্স মানে হচ্ছে পরিণাম। খেয়াল করে দেখেন, কনসিকুয়েন্সের জায়গায় তারা রেজাল্টও বলতে পারতো, কিন্তু কনসিকুয়েন্স শব্দটা আর একটু ভালো শোনা যায়। হ্যাঁ, কনসিকুয়েন্স শব্দটার একটা নেগেটিভ কনোটেশন আছে। কনসিকুয়েন্স সাধারণত আপনার নেতিবাচক কিছু বুঝাইতেই পারে, পরিণাম, পরিণতি, হ্যাঁ, এগুলা খারাপ অর্থে হচ্ছে ব্যবহার হয়, খারাপ কিছু বোঝাতে। তো এখানে বলতেছে যে স্টাডিং দ্য কজেস অ্যান্ড কনসিকুয়েন্সেস অফ মেজর কনফ্লিক্টস, অর্থাৎ বড় বড় যেই
সংঘাতগুলো হয়েছে, কনফ্লিক্ট মানে আমরা জানি সংঘাত, মেজর মানে তো বড়, তাহলে যে সমস্ত বড় সংঘাতগুলা ইতিহাসে ঘটে গেছে এগুলার কারণ, কজেস অ্যান্ড কনসিকুয়েন্সেস এবং পরিণতি, তো এগুলা স্টাডি করলে হেল্প স্টুডেন্টস গ্রাস্প দ্য সিগনিফিকেন্স অফ ডিপ্লোমেসি, যে কূটনীতি, ডিপ্লোমেসি বা আলোচনা, পারস্পরিক সমঝোতা, এটার গুরুত্ব উপলব্ধি করতে এটা স্টুডেন্টদেরকে সাহায্য করে যদি এই যে বড় বড় যুদ্ধের ইতিহাসগুলো ঘাটা হয়। হেল্প স্টুডেন্টস গ্রাস্প দ্য সিগনিফিকেন্স অফ ডিপ্লোমেসি, কোঅপারেশন অ্যান্ড দ্য ডেঞ্জার্স অফ আনচেকড পাওয়ার। খুব সুন্দর একটা লাইন, যে বলতেছে বড় বড় যুদ্ধগুলো যে হয়ে গেছে, যেমন দ্বিতীয় বিশ্বযুদ্ধ, তো এগুলা স্টাডি করলে শিক্ষার্থীরা হচ্ছে বুঝতে পারে, উপলব্ধি করতে পারে যে এই যে পারস্পরিক সমঝোতা, একে অন্যকে সহযোগিতা করা, কোঅপারেশন, অ্যান্ড দ্য ডেঞ্জার্স অফ আনচেকড পাওয়ার, যে বলগাহীন ক্ষমতা, বাধাহীন ক্ষমতা, এটা যে কত বিপজ্জনক, এটার এটার ঝুঁকি মানুষকে উপলব্ধি করতে হচ্ছে সাহায্য করে ইতিহাস। এটার উদাহরণ আমাদের চোখের সামনেও আছে, এই যে ডেঞ্জার্স অফ আনচেকড পাওয়ার। আমরা জানি যে রিসেন্টলি বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে একটা বড় ধরনের পরিবর্তন হয়ে গেছে। তো আমরা দেখছি যে আমাদের অনির্বাচিত সরকার কীভাবে হচ্ছে ক্ষমতার অপব্যবহার করছে। তো তাদের ক্ষমতা ব্যবহারের স্টাইলটা ছিল এই যে আনচেকড পাওয়ার। এখানে আনচেকড পাওয়ার মানে এমন ক্ষমতা যেটার কোনো অ্যাকাউন্টেবিলিটি থাকে না, যেখানে কোনো জবাবদিহিতে থাকে না। সো ওয়ার্ল্ড ওয়ার 2-তে এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছিল বলে এই এসের লেখক বলতেছে। আচ্ছা, তাহলে প্রথম থেকে সেন্টেন্সটার অর্থ কী দাঁড়ালো, এটা শুরু কোথায়? ফর এক্সাম্পল, হ্যাঁ, উদাহরণস্বরূপ বলা যায় যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মতো বড় বড় যুদ্ধগুলার, বড় বড় সংঘাতগুলার কারণ এবং পরিণতি যদি স্টাডি করা হয়, তাহলে এটা ছাত্রদেরকে বুঝতে সাহায্য করে যে এই যে পারস্পরিক সমঝোতা এবং সহযোগিতা, সহমর্মিতা, এগুলা কেন দরকার, আর এই যে বাধাহীন ক্ষমতা, এটা কী জন্যে খারাপ, এগুলা ইতিহাস মানুষকে বুঝতে সাহায্য করে। উইদাউট দিস আন্ডারস্ট্যান্ডিং সোসাইটিস রিস্ক রিপিটিং দ্য মিস্টেকস অফ দ্য পাস্ট, যে এই বুঝ যদি মানুষের মধ্যে না থাকে, তাহলে সোসাইটিস রিস্ক রিপিটিং দ্য মিস্টেকস অফ দ্য পাস্ট, যে সমাজের মানুষজন অতীতের ভুল আবার পুনরাবৃত্তি করার আসলে ঝুঁকি বহন করে। আচ্ছা, একটা কথা, এখানে একটা খুব ভালো শব্দ আছে, এটা আমি স্কিপ করে গেছি মনে হয়, এটা একটু ব্যাখ্যার দাবি রাখে। এই যে হেল্পস স্টুডেন্টস গ্রাস্প দ্য সিগনিফিকেন্স। আচ্ছা, এখানে গ্রাস্প মানে হচ্ছে বুঝতে পারা, উপলব্ধি করতে পারা। তো এখানে গ্রাস্প বলার কি দরকার ছিল? গ্রাস্প মানে আক্ষরিক অর্থে কিন্তু ধরা, হাত দিয়ে ধরা। তো কথা হচ্ছে গ্রাস্প কেন লিখলো, আন্ডারস্ট্যান্ডিং কেন লিখলো না? ইট হেল্পস স্টুডেন্টস আন্ডারস্ট্যান্ড দ্য সিগনিফিকেন্স। সেন্টেন্সের অর্থ কিন্তু একই থাকতো, তারপরেও গ্রাস্প লিখলো। এর কারণ কি? কারণটা হচ্ছে যে গ্রাস্পটা এখানে আসলে লেখাটাকে আরেকটু বেশি কী বলে, কালারফুল করে তুলছে। আমি একটা উদাহরণ দিই, যে আমরা যখন ইউটিউবে ভিডিও দেখি, তখন আমাদের সামনে কিন্তু অপশন থাকে যে আমরা কী রেজলিউশনে হচ্ছে ভিডিওটা দেখতে চাই। আমরা কি 144 পিক্সেলে দেখব, 240-এ দেখব, 720-এ দেখব, 480-তে দেখব, না 1440-এ দেখব? তো কিছু শব্দ আছে যেগুলো আপনি জায়গা মতো ব্যবহার করতে পারলে এগুলো আপনার লেখার রেজলিউশনকে হচ্ছে বাড়ায় দিবে। আপনার লেখাটা আরও স্পষ্ট হবে, আপনি যে মেসেজটা পাঠকের কাছে পৌঁছাতে চাচ্ছেন সেটা আরও বেশি স্পষ্ট হবে। তো এই গ্রাস্প কথাটা হচ্ছে এই ধরনের একটা শব্দ। আপনি যদি আন্ডারস্ট্যান্ড লিখতেন তাহলে হচ্ছে তাহলেও আপনার লেখা গ্রামাটিক্যালি কারেক্ট থাকতো, সব কিছু ঠিকই থাকতো, এমনকি অর্থও সেম থাকতো। কিন্তু গ্রাস্প কথাটার মাধ্যমে আপনার লেখার কোয়ালিটি আরেকটু উপরে উন্নীত হয়েছে। আচ্ছা,
স্যার লাস্টের সেন্টেন্সটা কী ছিল? উইদাউট দিস আন্ডারস্ট্যান্ডিং সোসাইটিস রিস্ক রিপিটিং দ্য মিস্টেক্স অফ দ্য পাস্ট। যে এই বুঝ যদি না থাকে তাহলে একটা সমাজ অতীতের ভুল আবার পুনরাবৃত্তি করতে পারে। আচ্ছা স্যার, আমার মনে হয় আমাদের এই ভিডিওটার পার্ট 1 আমরা এখানেই শেষ করি। পার্ট 2তে ইনশাআল্লাহ আমরা এই যে বাকি অর্ধেক নিয়ে আলোচনা করব। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। ইনশাআল্লাহ আবার দেখা হবে।